আমার নাম ডাক্তার সঞ্জিত রায়। আমি আজকে প্রথমেই লাইভ করতে যাচ্ছি। আসলে অনেকে অনুরোধ করতেছে লাইভ করুন, তাই আজকে আমি মেডিসিন নিয়ে লাইভ করতে বসছি। আমি একটি মেডিসিন নিয়ে এখন আলোচনা করতে যাচ্ছি, সেটি তেমন একটি ডিপ নয়, তারপরে যথেষ্ট ভালো কাজে লাগে। সেই মেডিসিন হচ্ছে বেলেডোনা। বেলেডোনা মেডিসিন সম্পর্কে আমরা শুরুতেই আলোচনা করতে যাচ্ছি। এই মেডিসিনটি আরও অনেক নাম আছে, যেমন এন্টেলফা, ডেডলি নাইট সেড নামে পরিচিত। কমন নাম হচ্ছে ডেডলি নাইট সেড। এটি প্রুভিং করেছিলেন ডাক্তার হেনিম্যান 1805 সালে নিউ ইয়র্ক মেডিসিন সোসাইটির মাধ্যমে। উনি এটি প্রুভিং করেছিলেন। এটা হচ্ছে উদ্ভিজ্জ একটি মেডিসিন। এটি ইউরোপে, বিশেষ করে ইউরোপে পাওয়া যায় এবং যুক্তরাজ্যের ছায়াগেরা স্থানে জন্মে। এটার হালকা তো ডিপ মেডিসিন না হলেও এটি ভালো পর্যায়ে কাজ করে, যেমন অ্যান্টিসোডিকে কাজ করতে পারি, টিউবারকুলোসিসেও কাজ করে এবং সিফিলিসে যথেষ্ট ভালো একটি তার গুণ আমরা দেখতে পেয়েছি। রোগীর ধাত হচ্ছে তরুণ রোগী, বেশিরভাগ আমরা এটি ব্যবহার করে থাকি। তরুণ রোগী এটি সবচেয়ে ভালো কাজ করে। আমরা যেহেতু ডিপ মেডিসিন নয়, তাই এটি তরুণ রোগী বেশিরভাগ কাজ করে থাকি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন বই দেখতে পাই যে কিছু খাতরতার ভিত্তিতে মেডিসিনকে নির্ণয় করা হয়। সেই দৃষ্টিতে বেলেডোনাকে সাধারণত শীতখাতন মেডিসিন হিসেবে আখ্যায়িত করা হয়। এর বিভিন্ন জায়গায় এই মেডিসিনটি কাজ করে। সেটি হচ্ছে মস্তিষ্ক, মাথার মধ্যে যথেষ্ট ভালো একটি কাজ আছে, স্নায়ুকেন্দ্র, রক্তনালীতে এর কাজ হচ্ছে খুব চক্ষু, মুখগহ্বর, গলদেশ এবং চর্ম, গাত্রচর্মতে তার যথেষ্ট ভালো একটি তার গুণ সম্পন্ন রয়েছে। এই ক্ষেত্রে বিভিন্ন বই বিভিন্ন রকম পরামর্শ আমাদের দিয়েছে। আমরা কিছু বিভিন্ন বই থেকে আমরা সংগ্রহ করে এই মেডিসিনটি আলোচনা করতে চাচ্ছি। আমি সাধারণত বেশিরভাগ মেডিসিন বই ফলো করছি, যেমন নাজির হোসেন স্যারের একটি ভালো একটি মেডিসিন হচ্ছে রেড লাইন ম্যাটেরিয়া মেডিকা। আরেকটা হচ্ছে দি ডিকশনারি অফ দ্য প্র্যাকটিস ম্যাটেরিয়া মেডিকা, জন হেনরি ক্লার্ক। ওনার বইটা যথেষ্ট ভালো মানের বই। আর হচ্ছে নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আমি খুব ভালোবাসি দেখি। আর আমার হাতে করে কিন্তু শুরু হয়েছে এনসি ঘোষের বই দিয়ে। এগুলো বই পড়তে তারপর কম বুঝতাম, তারপর চিন্তা করলাম না, ভালো মেডিসিন সম্পর্কে জানতে হলে দেখি বাইরের লেখকের বই কীরকম হয়। তাই বিভিন্ন বাইরের ধরনের লেখকের বই পড়ি, যেমন হেনরি বুরি, ফারিংটন, তারপর তো রেপার্টরি তো আছেই। রেপার্টরি তো আমরা ব্যবহার করছি। তার হেনিম্যানের বই আছে, ক্যান্টের। এগুলোই ভালো একটি দিক নির্দেশনামূলক বই হিসেবে আমি মনে করি। আজকে বেলেডোনার মনোলক্ষণটা একটু প্রথমে আলোচনা করি। সেটা হচ্ছে এটা এমন প্রকৃতি, যেমন বন্যা যেভাবে আসে প্রখর বেগে, সেইভাবেই এর প্রধান লক্ষণ হচ্ছে সেই রূপটি চলে আসে। বোঝা যায় যেন বন্যা চলে আসছে, অথবা বোঝা যাচ্ছে যেন ঝড়ের গতিতে যদি কোনো রোগ চলে আসে প্রবল বেগে। আমরা এখন এটি পেয়েছি যে হঠাৎ কোনো রোগ আসলে প্রবল বেগে, কিন্তু বেলেডোনাও প্রবল বেগে যদি কোনো রোগ চলে আসে খুব দ্রুত গতিতে। যেমন আরও কিছু লক্ষণ আছে, যেমন উত্তাপ থাকতে হবে। বেলেডোনার প্রথম অবস্থা হচ্ছে উত্তাপ, খুব উত্তাপ থাকবে গাত্রচর্মী। আরেকটা দেখা যায় যে কখনো কারো মাথা ব্যথা হলে সেখানে দেখা যায় যে চক্ষু বা মাথা লাল হয়ে যাচ্ছে। লাল তার প্রধান লক্ষণ। ফুড়ার ক্ষেত্রে আমরা অনেক সময় লক্ষ্য করছি যে যখন একটা ফুড়া কারো শরীরে হয়ে যায়, তখন আমরা সেই অংশটি যদি লাল হয়, প্রাথমিক অবস্থা আমরা বেলেডোনা দিয়ে ভালো কাজ করতে পারি।
আবার দেখা যায় যে বেলেডোনা রোগী মানসিক লক্ষণের ক্ষেত্রে দেখা যায় প্রলাপ বকে, জ্বর বা অন্য কোনো রোগ হলে সে প্রলাপ বকতে থাকে। যেমন সে অনেক সময় যে বয়পূর্ণ ছায়ামূর্তি হয়ে যায়। আবার রুগী যদি রাগী হয়ে যায় তাহলে তার সেই ক্ষেত্রেই অনেকে কামড় দিয়ে, আঘাত দিয়ে, এই প্রবৃত্তির কারণে আমরা বেলেডোনাকে ব্যবহার করতে পারি। আরেকটা হচ্ছে দপদপানি, একটা শব্দ আছে দপদপানি। দপদপানি ক্ষেত্রে বেলেডোনা আমরা ভালো একটি কাজ করে তা আমরা লক্ষ্য করেছি। আবার দেখা যায় যে বেলেডোনার ঠান্ডাতে ঠান্ডা বাতাসে কোনো আবরণ না থাকলে সেটি জ্বর, সর্দি, কাশি চলে আসতে পারে। হঠাৎ নিবৃত্তি দেখা যায় বেলেডোনায়। শিশুর দাঁত ওঠার সময় জ্বর চলে আসে, সেই ক্ষেত্রে আমরা বেলেডোনাকে প্রাধান্য দিয়ে থাকি। বেলেডোনা দ্বারা আমরা ভালো একটু ফলাফল পেতে পারি। আবার অনেক মহিলা ওদের নানা পিরিয়ডের সময় পেটে সাংঘাতিক ব্যথা দেখা যায়। কখনো কখনো দাঁতের ব্যথার ক্ষেত্রেও এটি ভালো একটি যোগ্যতা সম্পূর্ণ কাজ করে থাকে। এটা হচ্ছে সাধারণত বেলেডোনার তার কিছু সাময়িক লক্ষণ। তবে বেলেডোনার রোগীর কিছু বৈশিষ্ট্য আছে। আমার দাঁতগত বৈশিষ্ট্যের কথা যদি চিন্তা করি তাহলে দেখতে পাই যে রোগী হচ্ছে স্পর্শ সহনীয় হয়ে থাকে, অর্থাৎ কাউকে ছুঁতে দেয় না, স্পর্শ করতে দেয় না। স্পর্শ করলে তার ব্যথা বেড়ে যায়। আবার শিরপীড়া, চরম আকারে শিরপীড়া, শুয়ে থাকতে পারে না, উঠে বসতে হয়, সেই ক্ষেত্রে আমরা বেলেডোনাকে চিহ্নিত করতে পারি। আবার গ্লোনোইন, হাই প্রেশারের ক্ষেত্রে গ্লোনোইনের ক্ষেত্রে আমরা দেখেছি যে শুয়ে থাকলে রোগী কিছু ভালো বোধ করি, কিন্তু বেলেডোনা সেও উঠে বসলে কিছু ভালো বোধ করি। আবার চক্ষু, মুখ এগুলা তপ্তপানির মতো ব্যথা শুরু হয়ে যায়। আবার দেখা যায় যে রক্ত প্রদান পিত্তদাতুর ব্যক্তির ক্ষেত্রে এই বেলেডোনা যথেষ্ট ভালো কাজ করে। অর্থাৎ যার সুন্দর চেহারা, পাতলা কেশ, চক্ষু নীল, এইরকম ক্ষেত্রে বেলেডোনা যথেষ্ট ভালো কাজ করে। আমরা আরো একটু দেখতে পাচ্ছি যে নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ঔষধ পরিচয় একটি বই আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে যথেষ্ট ভালো মানের বই, একটু আপনারা ফলো করলে একটু ভালো হয়। নতুন যারা রোগী তারা ভালো দেখতে পারেন। বেলেডোনার প্রথম তারা বৈশিষ্ট্য দিয়েছে উত্তাপ এবং রক্তমুক্ত। উত্তাপ থাকবেই এবং লাল আবার বলছি লাল ভাব থাকবে, সেখানে যাচ্ছি বেলেডোনা প্রয়োগ করবেন। জ্বরের ক্ষেত্রে দেখা যায় কখনো প্রচণ্ড জ্বর, কোনোভাবেই আর্সেনিক বা লক্ষণভিত্তিক আর্সেনিক বা অন্য কোনো ওষুধ দিয়ে যখন কন্ট্রোলে আসে না, প্রচণ্ড জ্বর থাকে, তখন আপনি বেলেডোনা দিতেই হয়। বেলেডোনা না দিয়ে জ্বরকে কন্ট্রোলে আনা সম্ভব হয় না, এটা আমার পরীক্ষিত। বেলেডোনা রোগীর ক্ষেত্রে হাতা যেমন পুড়ে যায়, কিন্তু পাটা ঠান্ডা থাকে, পাটা তার প্রচণ্ড ঠান্ডা থাকে। আরেকটা হচ্ছে জ্বালা এবং স্পর্শকাতরতা। জ্বালা থাকবেই, বেলেডোনা রোগী তার ফুরা হোক বা জ্বর হোক বা অশান্তি হোক, জ্বালা থাকবেই। জ্বালার সাথে তার স্পর্শকাতরতা থাকবে। যদি কোনো ফুরা বা অন্য কোনো কিছুর কারণে তার দাঁতে ব্যথা হোক, কানে ব্যথা হোক, যেখানেই হোক, স্পর্শ করতে দেবে না। যেমন আমরা অনেক সময় তুলনা করি যে না স্পর্শ করতে দেবে না, এমন তো মেডিসিন আছে, যেমন আর্নিকার কথা চিন্তা করুন। আর্নিকা হচ্ছে সেই রকম মেডিসিন যেটাকে আমরা আর্নিকা হিসেবে তখনই চিন্তা করতে পারি সম্পূর্ণ অঙ্গে যদি ব্যথা হয়, সেক্ষেত্রে আর্নিকার কথা ভাবতে পারি। আবার যদি দেখা যায় যে অনেকের পোড়া হয়েছে, অর্থাৎ ছোটো ছোটো পোড়া হয়েছে, বিষপুরার মতো আমরা গ্রাম্য ভাষায় যেটা বলা হয় সেরকম পোড়া হয়েছে, পোড়ার মধ্যে যদি অসংখ্য পোড়া থাকে, তখন আমরা আর্নিকাকে চিন্তা করতে পারি। তখন বেলেডোনা হবে না, হিপার সালফার হবে না। অসংখ্য পোড়া থাকলে আপনাকে অবশ্যই আর্নিকা মন্ডের কথা মনে করতেই হবে। আবার দেখা যায় তার জ্বালা প্রচণ্ড তাকি, আকস্মিক এবং বিষণ্ণতা, অনেক সময় কেঁপে উঠি, অনেক সময় বেলেডোনা রোগী কেঁপে উঠি এবং হঠাৎ আর কি চমকে যায়। বেলেডোনা আরও কিছু লক্ষণ, এই সকল প্রধান লক্ষণ হচ্ছে দক্ষিণ দিকে প্রকাশ পায়। আরেকটা হচ্ছে দক্ষিণ দিকে, অর্থাৎ শরীরের বাম দিকে বেলেডোনার কিছু লক্ষণ প্রকাশ পায়। সবুজ রঙের শ্লেষা, ক্রন্দন, অস্থিরতা শিশুদের ক্ষেত্রে এগুলো দেখা যায়। যেমন
ডায়রিয়া বা আমাশয়ের ক্ষেত্রে বাহ্য হয় তার, এবং সাথে কন্দন করে পেট ফাঁপা থাকলেও হে বেলেডোনা ভালো কাজ করে এগুলো। আবার আরেকটা পিকুলিয়ার লক্ষণ আমি মনে করি বেলেডোনার, সেটা হচ্ছে হঠাৎ আসে হঠাৎ যায়। বেলেডোনার আরেকটা পিকুলিয়ার লক্ষণ হচ্ছে ব্যথাটা হঠাৎ আসে হঠাৎ যায়, হঠাৎ হঠাৎ চলে আসে প্রবল বেগে, কিছুক্ষণ থাকে না, আবার পরবর্তীতে আবার প্রবল বেগে সেরকম চলে আসে। তখন আপনি অবশ্যই বেলেডোনার কথা চিন্তা করতে পারেন। আবার দেখা যায় যে মস্তিষ্কের মধ্যে অতিরিক্ত রক্ত সঞ্চয়, অর্থাৎ হাই প্রেশার আমরাকে যেটা সাধারণ ভাষায় বুঝি, যেমন কারো হাই প্রেশার যদি থাকে সেক্ষেত্রে তার মস্তিষ্কের মধ্যে প্রবল রক্ত আর কি সঞ্চয় থাকতে, তখন আমরা বেলেডোনা ব্যবহার করলে ভালো রেজাল্ট পেয়ে থাকি। কানের যন্ত্রণা বা চোখের যন্ত্রণা বেলেডোনা রোগী কখনো শুয়ে থাকিতে পারে না, সে উঠে বসতে হয়। সেটা আগে আমি বলেছি যে বেলেডোনার রোগী বিছানায় উঠে বসলে ভালো বোধ করে। বেলেডোনা ভীষণ তরকা অনেক কাজ হয়। তরকা বা আক্ষেপ আপনারা তো বুঝেন, হঠাৎ আর কি শরীরে জাকুনি, এটা একটা তরকা বা অজ্ঞান হয়ে যাওয়া, এটা একটা তরকার মধ্যে পড়ে থাকি। তখন বেলেডোনার হাত পা তখন ঠান্ডা থাকি, মাথা অত্যন্ত উত্তপ্ত থাকে। তরকা রোগী বা আক্ষেপের রোগীর ক্ষেত্রে আপনারা দেখবেন যে বেলেডোনার রোগী অবশ্য হাত পা ঠান্ডা থাকবে এবং প্রচণ্ড গরম থাকবে, মাথা অত্যন্ত উত্তপ্ত, সর্বশরীর ঠান্ডা যদি থাকে, মাথা উত্তপ্ত সর্বশরীর ঠান্ডা থাকলে আর্নিকাকে স্মরণ করবেন। আর মাথা উত্তপ্ত, শরীরও উত্তপ্ত, হাত পা ঠান্ডা, তখন আপনি বেলেডোনাকে স্মরণ করবেন। আবার বেলেডোনার ছোটো ছোটো শিশুদের ক্ষেত্রে জ্বর প্রায় আবেগগ্রস্ত হয়ে থাকে, বিকার অবস্থায় বলতে থাকে, অর্থাৎ অনেক সময় বকাবকি করতে থাকে, ঘুমের ঘুরে বলতে থাকে, প্রচণ্ড জ্বর থামছেই না, তখন অবশ্যই আপনি বেলেডোনাকে চিন্তা করবেন, সাময়িক উপশমের জন্য কিন্তু। আবার কেন্ট বেলেডোনাকে ক্ষণস্থায়ী ওষুধ বলিয়ে উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে আশ্চর্য কেন্ট, উনি বেলেডোনাকে ক্ষণস্থায়ী ঔষধ বলে আখ্যায়িত করেছেন। অবশ্যই ক্ষণস্থায়ী ওষুধ, কারণ ক্ষণস্থায়ী ওষুধ আমরা এটার মাধ্যমে একজন রোগীর রোগটাকে নিয়ন্ত্রণে এনে, তার মনোজগৎকে অর্থাৎ রোগটাকে নিয়ন্ত্রণে এনে তারপর আমরা গভীর মেডিসিন প্রয়োগ করি, নতুবা তো কষ্ট হয়, রোগীকে কন্ট্রোলে আনতে কষ্ট হয়। ডিপ মেডিসিন দিয়ে দিলেন কিন্তু কাজ হলো না, আবার তো বারবার প্রয়োগ করতে পারবেন না। কিন্তু বেলেডোনাকে সত্য বেশি নয়, তবে মাত্রাতিরিক্ত প্রয়োগ করলে তেমন একটা সমস্যা হয় না, তবে নিম্ন পাওয়ারে করতে হবে, উচ্চ পাওয়ারে না। এই ছিল আজকের বেলেডোনার ক্ষেত্রে। আবার একটা সতর্কতা অবলম্বন করা হচ্ছে যে বেলেডোনার পর কখনো কেলকেরিয়া খার প্রায় ব্যবহৃত হয়ে থাকে, কিন্তু এপিসমেল ব্যবহার করা যায় না। এপিসমেল বেলেডোনার সাথে বা বেলেডোনার সংস্পর্শে এপিসমেল প্রয়োগ করা কখনো যাবে না। আচ্ছা, এইদিকে আমরা একটু বেলেডোনার কী কী ইচ্ছা থাকতে পারে, আমরা একটু দাঁতগত লক্ষণের দিকে চলে যাই। যেমন তার ইচ্ছা থাকবে লেবু খাবে, গরম পানি এবং দুষ্পাচ্য জিনিস, অর্থাৎ যে জিনিস সহজে পাওয়া যায় না সেই জিনিস খাওয়ার আকাঙ্ক্ষা, সেই জিনিস পাওয়ার আকাঙ্ক্ষা, এটাই তার ইচ্ছা। অনিচ্ছা থাকে মাংস, তরল খাদ্য বা দুধ, কফি, বিয়ার তেমন একটা ভালোবাসতে চায় না। বেলেডোনার রোগী সবসময় সুন্দর ফর্সা হয়ে থাকে, সুন্দর এবং ফর্সা দাঁতগত লক্ষণ বেলেডোনার, খুব সুন্দর চেহারা, অর্থাৎ কেলকেরিয়া কার্বের মতোই প্রায় খুব সুন্দর চেহারা হয়ে থাকে। রোগের বৃদ্ধি ঘটে সাধারণত চুল কাটলেই, সূর্যের আলো গেলে বেলেডোনা রোগী মাথা ব্যথা বা যে কোনো রোগ তার চলে আসতে পারে। এক্ষেত্রে টুনকো দাঁতের ফুলাও এক্ষেত্রে কাজ করে আমরা দেখেছি বেলেডোনা রোগী। বেলেডোনার পরবর্তী মেডিসিন কী কী সেটা আমরা একটু পরে আলোচনা করছি। আচ্ছা, এখন আসি আমরা বেলেডোনার রোগী কী করলে ভালো বোধ করে। যেমন হেলান দিয়ে বসলি, মাথা যদি ব্যথা হয় তাহলে মাথা ছেঁচে দিলি,
তারপর দেখা যায় যে হালকা আস্বাদন করলে, অর্থাৎ মাথার মধ্যে হালকা মেসেজ করে দিলে সে ভালোবাসি, দাঁড়ালে ভালোবাসি, বিছানায় বিশ্রামে কিছুটা ভালোবাসে, তবে শুলিয়ে তার আর কি রূপ লক্ষণটা বৃদ্ধি পায়। এইটুকুই আমরা যতটুকু পেরেছি, কিছু লক্ষণ, সাধারণ কিছু লক্ষণ আমরা বললাম। আশা করি পরবর্তীতে আমরা আরও ভালো কিছু বলতে পারবো। আচ্ছা, এক্ষেত্রে আমরা কিছু শত্রুপ্রভাবপূর্ণ মেডিসিন হচ্ছে তার অ্যাসিডিক অ্যাসিড, ডালকামারা, এগুলো তার শত্রুপ্রভাবপূর্ণ মেডিসিন। আবার প্রতিষেধক মেডিসিন যেগুলো প্রয়োগ করলে তার ক্রিয়া নাশ হয়, যেমন অ্যাকোনাইট, কফিয়া, ওপিয়াম। আবার এর ক্রিয়াস্থল হচ্ছে 7 দিন, 1 থেকে 7 দিন বেলেডোনার ক্রিয়াস্থল। তরুণ রোগের ক্ষেত্রে সাধারণত নিম্নশক্তি আমরা প্রয়োগ করে থাকি। আর পুরাতনের ক্ষেত্রে উচ্চশক্তি অবশ্যই কিছুটা প্রয়োগ করতে হয়, তবে উন্মাদ রোগী নিম্নশক্তি প্রয়োগে বারবার ভুল সংঘটিত হয়। এক্ষেত্রে উচ্চশক্তি সমূহ উত্তম এবং দ্রুত ক্রিয়া করে। যদি মানসিক প্রবলেম থাকে, উন্মাদ রোগে আক্রান্ত হয়, তখন তাকে নিম্নশক্তি দিবেন না। নিম্নশক্তি দিলে তার রোগ লক্ষণ বেড়ে যেতে পারে, এবং উচ্চশক্তি ভালো কাজ করে এবং দ্রুত কাজ করে। এই ছিল আজকে আমার আলোচনা বেলেডোনা নিয়ে। পরবর্তী ভিডিও দেখার জন্য আশা করি, আমি প্রতি সপ্তাহে আশা করি একটি মেডিসিন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আর সবাই আমার জন্য দোয়া করবেন, এবং যাতে আমি আরও প্রতি সপ্তাহে যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি প্রতিটি মেডিসিন নিয়ে। আবার কখনো কখনো দেখব আমরা যে প্র্যাকটিস নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমার কাছে যে সকল রুগী এসেছিল বা আসছে, এদের মধ্যে ডিপ মেডিসিন যে সকল রুগী রয়েছে, অর্থাৎ অনেক রুগী আছে বিভিন্ন ধরনের রোগ নিয়ে আসি, এই সকল রোগীর ক্ষেত্রে আমরা জাতিগত চিকিৎসা করে থাকি। তাই আমরা চেষ্টা করব আপনাদের পরবর্তীতে সেই প্র্যাকটিস মেডিসিনের বিষয় নিয়ে আলোচনা করে এবং 2-1টি কেস আপনাদেরকে সামনে তুলে ধরব। সবাই ভালো থাকবেন, নমস্কার এবং আদাব।